নতুন রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্ব নিচ্ছেন। শিরোনাম হচ্ছে বঙ্গভবনের নতুন বাসিন্দা রাজনৈতিক বিরোধের মধ্যে রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন এবং বঙ্গভবনে উঠবেন। শুরু হয়ে গেল সেই মহেন্দ্রক্ষণ। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী, সে শপথ গ্রহণ করে ফেলছে। আমরা এটাই চাইছি, এটাই আমাদের কাঙ্ক্ষিত ছিল। আমরা এমনই একটা দেশ চাইছি। আজকে সেই মহেন্দ্রক্ষণ পূর্ণ হচ্ছে আমাদের। ইতিহাস রচনা করে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সকাল 10:30টায় তাকে শপথ পড়ান। আমাদের এখন বর্তমানে এই মুহূর্তে আমাদের রাষ্ট্রপতি ডক্টর ইউনূস স্যার, এই মুহূর্তে আমাদের রাষ্ট্রপতি উনি। চুপ্পু সাহেব, আপনার বিদায় ঘন্টা বাইজা গেছে, ছুটির ঘন্টা বাইজা গেছে। কেউ যদি একবার বেইমানি করে তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করবেন না। চুপ্পু গ্রেপ্তার হোক, এই চুপ্পুকে বিদায় করার মধ্য দিয়ে আওয়ামী লীগ একটা বার্তা দেওয়া যে তোমাদের জন্য বাংলাদেশ মোটেই ওয়েলকাম না। তোমরা যতই বলো যে ডিসেম্বরে ফিরবো, জানুয়ারিতে ফিরবো, তোমাদের ওই ফিরে এত সহজ হবে না। এবং তোমাদের এই ফ্যাসিবাদের শেষ প্রদীপ চুপ্পুকে ঘাড় ধাক্কা দিয়ে রাষ্ট্রপতি পদ থেকে বিদায় করার মধ্য দিয়ে তারেক রহমান আওয়ামী লীগকে একটা ক্লিয়ার বার্তা দিচ্ছে। শেখ হাসিনা যাবে যেই পথে, মোদি যাবে সেই পথে। পৃথিবীতে যত স্বৈর শাসক আছে, ডিক্টেটর আছে, যারা ধর্মকে বা বিভিন্ন জিনিসকে ব্যবহার করে, মানে ভ্রান্ত ধারণা ব্যবহার করে, মানে মানুষকে জিম্মি করে রাখে, নির্যাতন করে, মানুষের অধিকার খর্ব করে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে পৃথিবীর যেখানেই থাকেন না কেন আপনি। দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় ঘন্টা বেজে গেছে। যখন আপনারা ভিডিওটি দেখছেন হয়তোবা তখন তিনি আর ক্ষমতায় নেই। কিন্তু প্রিয় দর্শক, এখন প্রশ্ন উঠছে, তবে নতুন রাষ্ট্রপতি কে হতে চলেছে? আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা হোক। তিনি যদি রাষ্ট্রপতি হয় তবে আমরা চারদিক থেকেই সুবিধা পাবো। বিশেষ করে ভারত আমাদের দিকে রক্তচক্ষু নিয়ে তাকাতে সাহস পাবে না। এরই সাথে সাথে অনেকেই আবার বলেছেন, না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি না করে বরং বিএনপির মধ্যে যারা বর্ষিয়ান রাজনীতিবিদ রয়েছে তাদের মধ্যে যে কোনো একজনকে করা হোক। যেমন রুহুল কবির রিজভী রয়েছেন, অথবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, এছাড়াও আরো কিছু পরিচিত মুখ রয়েছেন, তাদের মধ্যে যে কোনো একজনকে করা হোক। কিন্তু প্রিয় দর্শক, হঠাৎ করে একজন আমলার নাম এসেছে, তার নাম নাসিমুল গনি। প্রিয় দর্শক, তার নামটি সামনে আসার পর থেকে প্রত্যেকেই ভাবতে শুরু করেছে, কে এই নাসিমুল গনি? কেন তারেক রহমান হঠাৎ করে তার প্রতি এতটা আস্থা রাখছেন? এখানে আবার অনেকেই মনে করছেন যে নাসিমুল গনিকে কি রাষ্ট্রপতি করলে তিনি আসলে স্থিতিশীলতা বজায় রাখতে পারবেন? বিশেষ করে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির নাকি বেশ কিছু অক্ষমতা আছে। এটা এখন নয়, বরং আগে থেকেই। এর আগে বিএনপির পক্ষ থেকে 2 জনকে রাষ্ট্রপতি করা হয়েছিল, যাদেরকে অযোগ্য বলে অপসারণ করা হয়েছিল। তো প্রিয় দর্শক, এই বিষয়গুলোকে নিয়ে বিএনপিকে অনেক ভেবে চিন্তেই রাষ্ট্রপতি নির্বাচিত করতে হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তো প্রিয় দর্শক, আপনি কাকে মনে করছেন যে রাষ্ট্রপতি হলে আসলে দেশে স্থিতিশীলতাও বজায় থাকবে, আবার পাশের যে দেশগুলো বাংলাদেশে দাদাগিরি ফলাতে চায় তারাও চুপসে যাবে? সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়া ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। অবশেষে তারেক রহমানের অনুরোধে রাষ্ট্রপতি হতে রাজি হয়েছে ইউনূস। আজ বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী এবং চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হতে রাজি হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে তাকে অনুরোধ করেছিলেন এবং অবশেষে ডক্টর ইউনূস রাজি হয়েছেন। কেন? কারণ বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হাসিনার লোক, আওয়ামী লীগের লোক। তাই দেশের জন্য দরকার একজন নিরপেক্ষ রাষ্ট্রপতি, এবং সেই ব্যক্তি হলেন ডক্টর ইউনূস। তারেক রহমান বলেছেন, ডক্টর ইউনূস থাকলে দেশ এগিয়ে যাবে। আজ আমরা বিস্তারিত জানব কি হয়েছে এবং কেন এটা বাংলাদেশের জন্য একটা বড় বিজয়। প্রথমে জানা যাক আজ কি ঘটেছে। আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এই বৈঠকে তারেক রহমান ডক্টর ইউনূসকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদে আসার জন্য অনুরোধ করেন। তারেক রহমান বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে আমাদের দরকার একজন নিরপেক্ষ এবং সম্মানিত রাষ্ট্রপতি। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হাসিনার লোক, তিনি আওয়ামী লীগের লোক, তিনি নিরপেক্ষ নন। তাই আমরা চাই ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হন। তিনি আরও বলেন, ডক্টর ইউনূস একজন নোবেল পুরস্কার বিজয়ী, তিনি আন্তর্জাতিকভাবে সম্মানিত, তিনি কোনো রাজনৈতিক দলের লোক নন, তিনি নিরপেক্ষ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি থাকলে দেশ এগিয়ে যাবে। প্রথমে ডক্টর ইউনূস দ্বিধা করছিলেন। তিনি বলছিলেন, আমি তো রাজনীতিবিদ নই,
আমি একজন অর্থনীতিবিদ, রাষ্ট্রপতির দায়িত্ব আমি পালন করতে পারবো কিনা জানি না। কিন্তু তারেক রহমান তাকে বোঝালেন। তিনি বললেন, আপনাকেই হতে হবে, দেশ আপনাকে চায়, জনগণ আপনাকে চায়, এবং আমি ব্যক্তিগতভাবে আপনার ওপর আস্থা রাখি। এবং অবশেষে ডক্টর ইউনূস রাজি হলেন। তিনি বললেন, যদি দেশের প্রয়োজন হয় তাহলে আমি এই দায়িত্ব নেব, আমি চেষ্টা করব দেশকে এগিয়ে নিয়ে যেতে। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে পুরো বাংলাদেশ উল্লসিত হয়ে উঠল। মানুষ রাস্তায় নেমে খুশি প্রকাশ করছে, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হচ্ছে #ইউনূস রাষ্ট্রপতি। এখন দেখা যাক কেন এটা এত গুরুত্বপূর্ণ। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কে? তিনি আওয়ামী লীগের একজন পুরনো নেতা। তিনি হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। 2023 সালে হাসিনা তাকে রাষ্ট্রপতি বানিয়েছিল এবং জুলাই বিপ্লবের পরও তিনি রাষ্ট্রপতি থেকে গেছেন। কেন? কারণ তখন জরুরি অবস্থা ছিল। পরে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার তাকে সরানোর চেষ্টা করেনি, কারণ সেই সময় অন্য জরুরি কাজ ছিল, নির্বাচনের প্রস্তুতি। কিন্তু এখন নির্বাচন হয়ে গেছে, নতুন সরকার এসেছে, এবং এখন প্রশ্ন উঠছে, হাসিনা নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি কেন থাকবে? রাষ্ট্রপতি একটা গুরুত্বপূর্ণ পদ। তিনি রাষ্ট্রের প্রধান, তিনি সংবিধানের রক্ষক, তিনি নিরপেক্ষ হওয়া উচিত। কিন্তু শাহাবুদ্দিন নিরপেক্ষ নন, তিনি আওয়ামী লীগের লোক। এবং এটা একটা সমস্যা, কারণ যদি রাষ্ট্রপতি পক্ষপাতদুষ্ট হয় তাহলে সে সংবিধান রক্ষা করতে পারে না, সে সরকার এবং বিরোধী দলের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারে না। এবং এজন্যই তারেক রহমান চাইছিলেন একজন নিরপেক্ষ রাষ্ট্রপতি, এবং সেই ব্যক্তি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস যদি রাষ্ট্রপতি হন তাহলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, এবং তারেক রহমান এটা বুঝেছেন। তাই তিনি ডক্টর ইউনূসকে অনুরোধ করেছেন, এবং ডক্টর ইউনূসও রাজি হয়েছে। এখন দেখা যাক ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে কি কি সুবিধা হবে। প্রথমত, তিনি নিরপেক্ষ। তিনি কোনো দলের পক্ষে বা বিপক্ষে নন, তিনি শুধু দেশের স্বার্থ দেখবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাষ্ট্রপতি হলো সংবিধানের রক্ষক, তাকে নিরপেক্ষ হতে হয়। দ্বিতীয়ত, তার আন্তর্জাতিক সম্মান আছে। তিনি নোবেল পুরস্কার বিজয়ী, বিশ্ব তাকে চেনে। তিনি যদি রাষ্ট্রপতি হন তাহলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, বিদেশি বিনিয়োগ আসবে, আন্তর্জাতিক সম্পর্ক ভালো হবে। তৃতীয়ত, তিনি একজন অভিজ্ঞ ব্যক্তি। তিনি গ্রামীণ ব্যাংক চালিয়েছেন, তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন। তিনি জানেন কিভাবে প্রশাসন চালাতে হয়, তিনি জানেন কিভাবে সিদ্ধান্ত নিতে হয়। চতুর্থত, তিনি সৎ এবং নির্ভরযোগ্য, তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। তিনি একজন পরিচ্ছন্ন মানুষ, এটা রাষ্ট্রপতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা গুণ। পঞ্চমত, তারেক রহমান তার উপর আস্থা রাখেন, এটা গুরুত্বপূর্ণ, কারণ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে সমঝোতা থাকা দরকার। যদি দুজনের মধ্যে দ্বন্দ্ব হয় তাহলে দেশ চলবে না। কিন্তু তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে সম্পর্ক ভালো, তারা একসাথে কাজ করতে পারবেন। এবং তারেক রহমান বলেছেন, ডক্টর ইউনূস থাকলে দেশ এগিয়ে যাবে। এটা একটা বড় কথা। তারেক রহমান বিশ্বাস করেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ উন্নতি করবে। এখন দেখা যাক জনগণ কি বলছে। সোশ্যাল মিডিয়ায় মানুষ লিখছে, আলহামদুলিল্লাহ, অবশেষে একজন যোগ্য রাষ্ট্রপতি পাচ্ছি। ডক্টর ইউনূস হলেন সেরা পছন্দ, তিনি নিরপেক্ষ এবং সম্মানিত। ধন্যবাদ তারেক রহমান, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। ডক্টর ইউনূস একজন যোগ্য এবং নিরপেক্ষ ব্যক্তি, তিনি ভালো রাষ্ট্রপতি হবেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের সাথে লন্ডনে বসে শেখ হাসিনার ফোনে কথা হয়েছে বলে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় এই সংবাদটি প্রচার হয়েছে। শেখ হাসিনা তাকে নির্দেশ দিয়েছেন যে আপনি যে কোনো মূল্যে বিএনপিকে যেভাবে হোক একটু গা কসলিয়ে তাদের সাথে থাকুন, প্রয়োজনে তাদের প্রশংসা করতে থাকুন। এরকম একটি সংবাদ প্রকাশ হওয়ার পরে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনও বাংলাদেশের সকল পত্রপত্রিকায় লেখালেখি শুরু হয়েছে। কেউ কেউ এটাও বলছেন আগামী কালকের মধ্যেই বা 2-1 দিনের মধ্যেই হয়তো তিনি পদত্যাগ করবেন, স্বাস্থ্যগত বিষয়টাকে তিনি জাতির কাছে উপস্থাপন করে, তথা তিনি শারীরিকভাবে সুস্থ নেই, তার এখন চিকিৎসা দরকার, সিঙ্গাপুরে যেতে হবে, বিভিন্ন নানা কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরে রাষ্ট্রপতির পদত্যাগের জন্য বিরোধী দল সহ অনেক মানুষ বাংলাদেশের জুলাই বিপ্লবের পক্ষে সবাই মিলে এই দাবিটা তুলেছিল যে রাষ্ট্রপতি এখন তো অন্তত পদত্যাগ করতে পারে। যারা সকাল সন্ধ্যা সংবিধানের দোহাই দিয়েছে, ওই ইতিহাসও তো শেষ, নতুন সরকার এসেছে, নতুন রাষ্ট্রপতি থাকবে, এটাই বাস্তবতা। কিন্তু বিএনপি তারা তখনও বুঝতে পারে নাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে কারা কিভাবে বিভিন্ন ধরনের উপদেশ দিয়ে এবং কিছু দুষ্ট লোকেরা উপদেষ্টা পরিষদ, সচিব, এই যাবতীয় জায়গায় বসে বসে নিশ্চিত মিসগাইডেড করছেন। আজ হয়তো তারা টের পাচ্ছেন যে রাষ্ট্রপতি কি কাজটা করে ফেলেছে। আজকে যদি শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতি এই ধরনের কথা বলেই থাকেন এবং এটা যদি সত্য প্রমাণিত হয়, তাহলে তার চাইতে দুর্ভাগা এই বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপির জন্য আর কিছুই থাকতে পারে না। মানে আমি সাপ দুধ খাওয়ায় পোষতেছি। আমি জুলাই বিপ্লবের পরে একটি রাষ্ট্র ক্ষমতায় এসেছি, তারপরেও আমার রাষ্ট্রপতি কি করছে, আমার আশেপাশে কারা কি করছে, আমার কাছে কোনো খবরই নেই। অথচ যারা আপনাকে খবর নেয়ার জন্য বলছে, যারা বারবার বলছে যে রাষ্ট্রপতি পরিবর্তন করুন, তাতে তো রাষ্ট্রপতি জামাত শিবির থেকে হবে না, এটা বিএনপি থেকেই হবে।
আপনাদের লোকেরাই হবে। তারপরেও কেন তারা পরিবর্তন করতে বলেছে? তারা এতটুকু অন্তত চায় যে আপনারা যেহেতু ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছেন, আর যেভাবেই এসেছেন আপনাদের লোক দিয়ে সংসারটা চালান। কিন্তু তারা সে ভুলটা বুঝতে পারলেন না। আজকের রাষ্ট্রপতির পতন হচ্ছে, পদত্যাগ হচ্ছে, এটাও গোপনে যে কোনো মূল্যেই হয়ে যাচ্ছে। আমরা যেটা বুঝতে পেরেছি, তার অচিরেই তার রাষ্ট্রপতির পদত্যাগটা হয়ে যাবে। কিন্তু আজকের এই সিচুয়েশন কি শুধুমাত্র রাষ্ট্রপতি ক্রিয়েট করেছেন? না, সমস্ত জায়গায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আশেপাশে সব এখন আওয়ামী লীগে ভরপুর। এই কথাটা কেউ বলবে না, কারণ তারা শুধুমাত্র জামাত শিবির ট্যাগিং দিয়ে আপনার কাছে বিএনপি সাজার জন্য ওই একটু বেনামাজি ভাব ধরা, একটু স্মার্টনেস ভাব ধরা, একটু জামাত শিবির না এটা প্রমাণ করা, এরকম প্রমাণ করতে গিয়ে আওয়ামী লীগের লোকগুলোই আপনার পাশে ভর করে বসে আছে, যাতে আপনার ক্ষতির সম্ভাবনা জামাত শিবিরের চাইতে অনেক বেশি। কারণ এরা কেউ আপনাদেরকে ধ্বংস করে দিবে না। জুলাই পরবর্তী বাংলাদেশে নতুন ক্ষমতায় এসেছে বিএনপি, তাকে রক্ষার জন্য জুলাইয়ের চেতনায় যারা আছে তারাই সবচেয়ে বড় ভূমিকা রাখবে এবং রাখতো, কারণ তারা কোনোদিন এই সরকারের পতন ঘটাইয়া আওয়ামী লীগকে ডাক দিয়ে আনবে না। কিন্তু বিএনপির সেটা বুঝে তার আশেপাশের মানুষগুলো শনাক্ত করতে হবে, ভালো মানুষ বসাতে হবে, প্রয়োজনে দেশপ্রেমিক মানুষ বসাতে হবে, দেখতে শুনতে যাই হোক তাকে নিয়ে আপনার নিজের লোক নিয়ে তারপরে চলতে হবে। আজকের এই রাষ্ট্রপতির পদত্যাগের পরে নতুন রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা আছে, কে আছে আমি জানি না। ইতিমধ্যেই শুনেছি সেখানেও আননোন পিপল নাকি আসার একটা সম্ভাবনা আছে। কেউ কেউ রাজনীতির মাঠে পরিচিত না, ভিন্ন জায়গা থেকে। কেন রে ভাই? বিএনপি দলটা করেছে এরকম কি সিনিয়র জাতীয় রাজনীতিবিদ নাই আমাদের মাঝে? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, আপনি আপনার দলের লোক বাছাই না করলে ওই মেরুদণ্ডের হাড্ডি যাদেরকে বাছাই করে বসিয়েছিলেন সেই মঈন ফখরুদ্দিনের সময় সেনাবাহিনীর সেই বিপদগামী সদস্য যেভাবে আপনার উপরে অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, আপনার বাছাইয়ের কারণেই করেছিল। তখন কিন্তু গোলাম আজমের সন্তান বড় দায়িত্বশীল হতে পারে নাই, হলে অন্তত মেরুদণ্ডের হাড্ডিটা ভাঙা যেত না। এই সত্য কথা কেউ বলবে না। যাই হোক, বাদ দেন গোলাম আজম, আপনার জামাতের সাথে সম্পর্কের দরকার নেই। কিন্তু বিএনপির মানুষ ছাড়া, পরীক্ষিত নেতা ছাড়া আপনার আশেপাশে কাউকে বসালে আবার এই শেখ হাসিনার ষড়যন্ত্রে আপনাকে ভেস্তে যেতে হবে, পড়তে হবে, কোনো সন্দেহ নাই। কথাটা অগ্রিম বলে রাখলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন ভালো করে আজকে আপনার এখানে সচিব নিয়োগ দেওয়া হয়েছে, উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। জীবনে কোনোদিন বিএনপি করে নাই, আজীবন বিএনপির বিরুদ্ধাচরণ করেছে, জিয়া পরিবারের বিরুদ্ধাচরণ করেছে। তারা তালিকায় চলে আসে খুব দ্রুত, চাটাচাটি করে। আপনি জানি যে আপনি এগুলো পছন্দ করেন না, আপনি একজন সজ্জন মানুষ, কিন্তু কি কারণে তাদেরকে ওই জায়গায় কারা পৌঁছে দিয়েছে সেটা আপনাকে বুঝতে হবে। আজকের একটা রেড লাইনে, রেড জোনে অবস্থান করছেন আপনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান থাকবে, রাষ্ট্র কাঠামোটাকে আপনি এমন ভাবে সাজান যেখানে কোনো অবস্থায় অন্তত পতিত দোসররা আপনাকে ঘায়াল করতে না পারে। আমাদের এই কথাগুলো তিক্ত লাগবে, অনেকে আপনাকে ভুল বুঝাবে যে সে তো এখন জামাত, সে কারণে এই কথা বলছে। আমি জামাত না, আমি জামাতের আগেও বলেছি, বিএনপি করেছি, তখনও এই কথাগুলো বলতাম। যেটা সত্য সেটা আমাকে বলতেই হবে। আজকের এই বাংলাদেশের রাষ্ট্রপতি আগামী হয়তো এক সপ্তাহ পর পদত্যাগ করবেন। কেন আপনাকে 6 মাস অপেক্ষা করতে হলো? জানতে হলো যে তিনি শেখ হাসিনার সাথে কথা বলা লাগছে কি লাগে নাই আমি জানি না। এই কথাগুলো চৌর আছে, এই কথাগুলো প্রচার হচ্ছে বিধায়িত এমার্জেন্সি তাকে সরানোর কথা ভাবছেন, কিন্তু আমার কথা স্পষ্ট, এটা কেন 6 মাস আপনাকে বুঝতে লাগলো? বিরোধী দল কেন এটা নিয়ে সংসদে তার বক্তব্যকে প্রত্যাহার করে তারপরে মানে কি বলে সংসদ থেকে বের হয়ে তাদেরকে আন্দোলন করতে হচ্ছিল? তার ব্যাপারে কেন বারবার আপনাদেরকে সতর্ক করতে হচ্ছিল? এর মূল কারণ হচ্ছে আপনারা বারবার ভুল পথে হাঁটছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের বাংলাদেশে জুলাইয়ের চেতনায় 24-এর এই যে বাংলাদেশ নতুন করে গঠন হয়েছে, এই বাংলাদেশের চেতনা আপনাকে সবার আগে বাস্তবায়ন করতে হবে। গণভোট বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। করলে আপনি সেফ, আপনার পরবর্তী প্রজন্ম, আপনার সন্তান জাইমা রহমান সেফ রাজনীতি করতে পারবে, তারুণ্য নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। না হয় এই রাজনীতি থেকে ছিটকে পড়তে হবে। আজকে আপনাদেরকে যারা এগুলো বাস্তবায়ন করতে দিতে চায় না, কোনো একদিন যদি তারা আসতে পারে, তখন এই বাংলাদেশের এই যে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এটাকে অবৈধ ঘোষণা করবে। আর সেটা করেছে যে শেখ হাসিনা, সেটা তো দেখেছেন। বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে রাজনৈতিক প্রেক্ষাপটে তার উর্বরতা ছিল, উত্থান ছিল, সেটাকে রাষ্ট্রপতির এই উত্থানটাকে অবৈধ ঘোষণা করেছিল শেখ হাসিনা। তার রাষ্ট্র কাঠামোগুলোকে অবৈধ ঘোষণা করেছে। এমনকি তিনি বীর মুক্তিযোদ্ধা সেই জিনিসটা পর্যন্ত তারা তুলে নিতে চেয়েছে। এমনকি তার কবরটা পর্যন্ত আজকের সংসদ প্লাজায় সেটা পর্যন্ত উঠিয়ে আপনার বগুড়াতে পাঠাতে চেয়েছে। খেয়াল আছে কি? তাহলে তারা কি করবে? সেই জিনিসটা অনুধাবন করে প্রশাসনের মধ্যে এত বেশি ভীতি সঞ্চয় না করে, যারা রাইটপন্থী, যারা এদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী, সে যে হোক, একটু আপনার মতো করে একেবারে চাটাচাটি বেশি পারে না, আপনাদেরকে খুব বেশি পারে না, আপনাদের মতো করে খুব বেশি চলতে পারে না, তারপরেও তারা প্রশাসনে আছে, দেশবাসীর কল্যাণে কাজ করছে, তাদেরকে রাখুন। অন্তত পক্ষে শেখ হাসিনার দোসর যদি কেউ থেকে থাকে তার থেকে সাবধান হন। শেখ হাসিনা যাবে যেই পথে, মোদি যাবে সেই পথে। স্লোগানে স্লোগানে উত্তাল বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, কলকাতা
and India as well. ইনকালাব জিন্দাবাদে মুখরিত ভারত, আপনার আজাদি আজাদিতে স্লোগানে মুখরিত ভারত, এবং আপনার মোদিকে গালিগালাজ করা হচ্ছে, ছাওয়ালা বলে কটাক্ষ করা হচ্ছে, গদি মিডিয়াকে দরে দরে পেটাচ্ছে প্রোটেস্টার্স, এবং সব জায়গায় পার্টিকুলারলি রিপাবলিক বাংলা, এনডিটিভি এন্ড আপনার টাইমস অফ ইন্ডিয়া, টাইমস নাও, সব যারা আছেন মোটামুটি তারা সবাই আক্রমণ শিকার হয়েছেন প্রোটেস্টারদের দ্বারা, এমনকি বাচ্চারা পর্যন্ত যুক্ত হয়েছে আপনার মোদিকে গালিগালাজে ব্যস্ত আছে এই মুহূর্তে। আপনার নরেন্দ্র মোদী গভর্নমেন্টের মাধ্যমে ভারতের আর সমস্যার সমাধান হবে না। কনসিকুয়েন্টলি দে হ্যাভ টু গো। নরেন্দ্র মোদী গভর্নমেন্টকে যেতেই হবে, এর কোনো বিকল্প নেই। কেননা ইন্ডিয়াকে বাঁচাতে গেলে এর পরিবর্তন ছাড়া আর কোনো বিকল্প অন্তত আমি দেখতেছি না। ইন্ডিয়ার সকল সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে। সবচেয়ে বড় সমস্যা যেটা, ভারতকে একদম খণ্ড বিখণ্ডিত করে দিচ্ছে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এই 17 বছরে একটা জায়গাতে। এবং আমার একটা জিনিস ভালো লেগেছে, এই যে আপনার এই কি বলে এটাকে, ওই যে চাওয়ালা বলে যে আজকে সংসদে যেভাবে মানে আজকে চাওয়ালা বলে আপনার মানে সংসদে এই যে একজন মানে রুমিন ফারহানার স্টাইলের একজন ব্যক্তি যিনি উনি যেভাবে বলেছেন, ভাই এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এর চেয়ে লজ্জা ভারতের আর কি হতে পারে? আপনি দেখেন তো, আমি দেখাই ভিডিওটা, আপনারা নিশ্চয়ই দেখেছেন এর আগেও, তবে এই দেখেন। এখন দেখেন ওনাদের মানে স্পিকারের মুখের দিকে তাকান, নরেন্দ্র মোদীর মুখের দিকে তাকান, তারপরে অমিত শাহের মুখের দিকে তাকান, মানে মুখের দিকে টয়লেটের দিকে তাকানো যাচ্ছে, এদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। অর্থাৎ মানে এই কথাগুলো বলে, এবং এটা লজ্জা ভারতের জন্য যে ভারতের মতো একটা দেশের প্রধানমন্ত্রী মানে এই ধরনের একজন ছাওয়ালা লোক। ছাওয়ালাকে আমি ডিসরেসপেক্ট করতেছি না, কিন্তু যার যে জায়গাতে যাওয়ার কথা তাকে সেখানেই বসতে হবে যোগ্য মানুষ হিসেবে। এজন্যই একটা ভারতবর্ষকে ভেরি সেন্সিটিভ কান্ট্রি মানে এখানে একদম ধ্বংস করে মানে দেওয়ার পথে আছে বর্তমানে, বিশ্বাস করেন। এবং সবচেয়ে ডেঞ্জারাস যেটা নরেন্দ্র মোদীর জন্য, আপনারা কি জানেন? আর্মি অফিসিয়ালস, পুলিশ অফিসিয়ালস তারা জয়েন করেছেন এই প্রোটেস্টে, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা জানেন তো? এটা মানে টোটাল বাংলাদেশের কার্বন কপি একদম। আর্মির মানুষ, পুলিশের মানুষ জয়েন করেছেন, এবং একটা বাচ্চাও কিভাবে গালি দিচ্ছে আমি আপনাদেরকে দেখাই আজকে। আমি তো এটা দেখে, এই দেখেন, বুঝছেন, এটা এসে কিন্তু মুসলিম বাচ্চা না, একদম মানে বিশ্বাস। এরপরে আপনার না এখানে সো আপনারা বর্তমানে দেখতেছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে নরেন্দ্র মোদীর। এবং এই যে প্রতিটা সারা সাবকন্টিনেন্টকে বিষিয়ে তুলেছিলেন নরেন্দ্র মোদীর উগ্র হিন্দুত্ববাদের এই পরিকল্পনা। এই যে আপনার এই যে আমরা দেখতে চাই নরেন্দ্র মোদীর মানে পতনের পরে পশ্চিমবঙ্গের নরপিশাচ বা নিকৃষ্ট মানে আপনার শুভেন্দুর অবস্থা কি হয়, যে বাংলাদেশ দখল করার হুমকি দেয়। আমরা ভারতের জনগণের বিরুদ্ধে না, কখনোই না। আমরা চাই, আই বিলিভ ইন্ডিয়াস টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এন্ড পিস এন্ড প্রসপারিটি অফ ইন্ডিয়া, বাট তাদের যে ধরনের উইচ ইজ মোস্ট আনলাইকলি। এবং এটা ভারত এতদিন এই 17 বছর জঙ্গিবাদের ইস্যুতে মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে সুবিধা নিয়েছে যে দেশ, তার নাম কে জানেন? ভারত। তারা রীতিমতো প্রতিষ্ঠা করে ফেলছিল, আমেরিকাকে ব্ল্যাকমেইল করেছে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এবং মানে ভারত, বিশেষ করে নরেন্দ্র মোদী এই যে কি দিয়ে এই যে আপনার মানে জঙ্গিবাদ, টেরোরিজম, ইসলামিক টেরোরিজম এগুলো দিয়ে একদম ব্ল্যাকমেইল করে সুবিধা নিয়ে গেছে আমেরিকার কাছ থেকে এই এলাকাকে কন্ট্রোল করার জন্য। পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক তারা সন্ত্রাসবাদের, সন্ত্রাসবাদ ছিল পাকিস্তানে, পাঠালেন, বাট বর্তমান সরকার যে তারা সেটাকে ডেসিমেট করেছে এবং এই জায়গাতে এবং বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করেছিল। এই যে আওয়ামী লীগ বলে, এর চেয়ে গণদুশ্মন পৃথিবীতে কোনো মানে দেশের সরকার হতে পারে আর একটা পার্টি হতে পারে একটা দেশের। এই দেশটাকে পরিকল্পিতভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল জঙ্গিবাদের। আপনারা শুনলে অবাক হবেন, আপনারা নিশ্চয়ই জানেন এগুলা, যে আগে আমেরিকান এম্বাসিতে DS-60 ফিল আপ করার পরে মানে যারা করেছেন তারা করার পরে প্রশ্ন জিজ্ঞেস করতো তারা, এই যে আপনার আমেরিকান কি মানে এম্বাসির একটা আলাদা পেজে, আপনি কি জঙ্গিবাদের সাথে জড়িত, আপনি কি ইসলামিক টেরোরিজমের সাথে জড়িত? কেন ইমাজিন দ্যাট? এটা ভারত করেছিল, এটা প্রত্যেকটা জায়গাতে ভারত করেছিল। বাংলাদেশটাকে কিভাবে জিম্মি করেছিল? এদের জন্য যারা মায়া কান্না করে, তাহিরিয়ার আব্বাসি আর চরমুনাই আর আপনার ওই বাটপারগুলা, আমার বিশ্বাস করেন আমি ক্ষুব্ধ হই। এই লোকগুলা বাংলাদেশে বসে এবং এদের এজেন্টরা বাংলাদেশে, বিশ্বাস করবেন মানে এত দালাল তৈরি হয়েছে যে একটা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি এই দালালগুলা। এজন্য 10 বছর নিরবিচ্ছিন্নভাবে এদের সম্পূর্ণ মানে সিস্টেম কাট অফ করে দিতে হবে যেন বাংলাদেশ স্টেবল হয়ে দাঁড়ায়। এরা বাংলাদেশ হোক, বাংলাদেশে বসে তারা সরকারের বিরোধিতা করুক, তারা করুক, নট প্রবলেম, বাট দেশ বিরোধী ষড়যন্ত্রে এরা যেন কখনো লিপ্ত না হতে পারে সেই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে, লেডিস এন্ড জেন্টলম্যান। দর্শক, আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।